কাজটা কর না, তুই দলনেত্রী বলছেন 215 আসন পাবেন। আপনি একজন বিধায়ক হয়ে শৃঙ্খলা রক্ষা কমিটিকে বারবার চ্যালেঞ্জ করছেন এবং বলছেন 190-95 তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে যাবে। দলনেত্রীকে পক্ষান্তরে চ্যালেঞ্জ করা হয়ে যাচ্ছে। আমি কি বলছি, দলনেত্রী কি বলছেন, সেনাপতি কি বলছেন, 2026-এর নির্বাচনের রেজাল্টের দিনে বিকেল 4টের সময় এই জবাব দেব। না, দলনেত্রীর কথাকে আপনি মানছেন না? কে বলেছে আপনাকে? 215 বলছেন। মানছি না বলেছি? 215 নেত্রী তেনার মতো বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তেনার মতো বলেছে, আমি আমার মতো বলেছি। আমার গ্রাসরুট থেকে আমি যেখানে বসবাস করি, যে জেলায় বসবাস করি, সেই জেলায় আমাদের 20টা সিট আছে, 22-এর মধ্যে 2টো বিজেপি আছে। আগামী রেজাল্ট যখন হবে, গোটা সার্বিক 294-এর মধ্যে 213 জিতেছিল। তারপরে বাই ইলেকশন কিছু বিজেপির এমএলএ এসে আজকে 226 হয়েছে। 2026-এর নোটিফিকেশন হতে দিন, তারপরে পলিটিক্স আমিও দীর্ঘদিন ধরে করছি, আর আমাদের নেত্রী 50 বছর ধরে পলিটিক্স। চ্যালেঞ্জ হয়ে গেল আপনার। আমি কোথায় চ্যালেঞ্জ হলো? আপনারাই বলছেন, তিনি ওনাকে গিয়ে বলুন। আমি তো 26-এর রেজাল্টের টাইমে বিকেলবেলায় কথা বলি। আপনি তাহলে এখনো বলছেন যে 195-এ দাঁড়িয়ে যাবে? বললাম তো আপনাকে, আমি আপনার এই স্পেসিফিক প্রশ্নের কোনো উত্তর দেব না। আমি কেন বলেছি সেটা যে 195 থেকে 98 হবে, এই প্রশ্নটা ঠিক, এই বক্তব্যটা ঠিক না? আমাদের নেত্রী যেটা 200, কেউ বলছে 250, আমি শুনেছি একজন বলেছেন, মন্ত্রী তিনি রাজ্যে, তিনি বলেছেন 250। 2026-এর ইলেকশন কমিশনের নোটিফিকেশন এবং কাউন্টিংয়ের শেষে 4টের সময় এই প্রশ্নের উত্তর আপনাদের। একটা বিষয়, দলের এই শৃঙ্খলা রক্ষা কমিটির প্রসঙ্গ আছে, অশোককে কাজ করতে দেয়। করে বলবো, আচ্ছা আমি আসামি। এর আগে তো এখন আমাকে সেকেন্ড নোটিশ হলো, তখন আপনাদের বিভিন্ন মিডিয়াতেই তো আমাকে ফাঁসি দিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল এমন এমন কথাবার্তা শুনছিলাম, আমার বাড়িতেও খুব বিভ্রান্তি হচ্ছিল যে আমার ফাঁসি হয়ে যাচ্ছে। তো লাস্টে দেখলাম যে এই জাজমেন্টও পাওয়া গেল না। ফাঁসি তো দূরের কথা, জাজমেন্টই হলো না। আগে দুবার, আর এটা সফল তো হবে না, এটা ওয়ার্নিং মানে শেষ। আমিও সব আপনাদের উল্টো পাল্টা প্রশ্নের উত্তর আমি দেবো না। ওনাকে জিজ্ঞেস করুন, যিনি চিকিৎসা করেছে ফাইনাল না সেমিফাইনাল। আচ্ছা, এবার কি মুখ বন্ধ করবেন না? কথা যেমন বলছেন বলেই যাবেন? আমি রাজ্য নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি, আমার জেলার রাজনীতি যেভাবে চলছে, যেভাবে নেতৃত্ব সিলেকশন হচ্ছে, যেভাবে নেতৃত্বরা কথা দিয়ে কথা না রাখে, 2 বছর ধরে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর পর 2024-এর লোকসভা ভোটের সময়েও সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর পর এখনও 2টো ব্লক সভাপতি, যেখানে আমার বিধানসভায় আমাকে অন্য জায়গায় নেত্রী পাঠিয়েছিল, সেই সাব ডিভিশনের 4টে সিটের মধ্যে সবথেকে বেশি মার্জিনে মানুষের রায়ে আমি নির্বাচিত হয়েছি। সেই ব্লক সভাপতিরা আমাকে পদে পদে অসম্মান করে এবং সেখানকার তাদের নেতৃত্বে যারা পঞ্চায়েত প্রধান, প্রতিদিন তারা একটা কেউ ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে 50,000 টাকা দাবি করে। এই অন্যায় কাজের বিরোধিতা আমি করেছি, করব, আর তার জন্য আমাকে যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে হুমায়ুন দা, একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন দলের শৃঙ্খলা মঞ্চে দাঁড়িয়ে বলেছেন দুজনের নাম বলে, কোথাও ঠিক করেনি। আমি তো সর্বোচ্চ নেতৃত্বের কাছে লিখিতভাবে আবেদন করেছি। আজ পর্যন্ত 2টো ব্লক সভাপতি করতে 30 বছর কংগ্রেস করেছি। অতীশবাবুর নেতৃত্বে করেছি, অধীর চৌধুরীর নেতৃত্বে করেছি। কোনো ব্লক সভাপতিকে সরানোর জন্য রাত্রি 8টায় বললে
পরের দিন সকাল 10টায় সেই সভাপতি সরে গেছে। আর 2 বছর ধরে দুটো ব্লক সভাপতি সরাতে গিয়ে আমি ক্লান্ত হই। অভিষেক ব্যানার্জিকে যাবেন, টাকা তুলছে জানিয়েছিলেন উচ্চ নেতৃত্ব? অভিষেক ব্যানার্জিকে জানিয়েছেন, বলছেন জানিয়েছিলেন? অভিষেক ব্যানার্জিকে জানিয়েছেন, কোথায় জানাবো, কতবার জানাবো? অভিষেক ব্যানার্জিকে চিঠিতে জানিয়েছেন, হ্যাঁ অভিষেক ব্যানার্জিকে চিঠিতে জানিয়েছেন। বললাম তো কোথায় জানিয়েছি না জানিয়েছি স্পেসিফিক তারা জানে, তাদেরকে প্রশ্ন করুন, তাহলে তারা স্বীকার করবে না স্বীকার করবে তাদের বিধানসভার বাইরে বিধানসভায় যেভাবে তল্লাশি হচ্ছে, বিধানসভায় যেভাবে তল্লাশি হচ্ছে এই গাড়ি ঢোকার সময় আপনার গাড়িতে হয়েছে? চক্রান্ত করতে পারে গাড়িতে। বিজেপি বলছে তুলসী গাছ নিয়ে যাতে না ঢুকতে পারে। তা বিধানসভাটা তো তুলসী গাছের জন্য না, নারীদের নাম কুরবানি করার জন্য। বিধানসভাটা হচ্ছে হাউস, এখানে সংবিধান মেনে স্পিকারের আন্ডারে এখানে আমাদেরকে সবাইকে লাগাচ্ছেন। এই শৃঙ্খলা কমিটির প্রতিও কি অবস্থা লাগাচ্ছেন আপনি? না, আমি তো বিধানসভার আগেও বলেছিলাম আপনাদেরকে, বিধানসভার অলিন্ডে যদি আমি কোনো দলের তৃণমূলের বিধায়ক হিসাবে যদি দলের মুখ্য সচেতক, পরিষদীয় মন্ত্রী বা এখানকার যে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটির যদি কোনো মানে নিয়ম ভঙ্গ করি বা যদি তাদের কোনো মতেই অমান্য করি, তখন তো ওনারা যা বলবে আমি সেটাই মেনে নেব। আমি তো আগেই বলেছি। কিন্তু আমি বিধানসভার বাইরে দলের কারা ভালো চায় আর কে খারাপ চায়, যারা খারাপ চায় তাদের বিরুদ্ধে কথা বললে যদি এখানে আমাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোটিশ দেয়, আমি তার এর আগেও 2বার জবাব দিয়েছি, আবার জবাব দেওয়া হবে। এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন আজকের পরে? দেখা তো অনেকবার করেছি। গত 5 তারিখে, গত মাসের 5 তারিখে গেছিলেন, তখন বলেছি। না আজকে চিঠি পাওয়ার পরে? না না, কিসব দেখো, চিঠি পাওয়ার পরে চিঠির যা সারমর্ম, এর আগেও যখন আমাকে চিঠি দিয়েছে তার যথাযথ উত্তর দিয়েছি। আবার যে চিঠির সারমর্ম, এখনই আপনাদেরকে চিঠি দেখাবো না, চিঠিতে কী লেখা আছে তাও বলবো না। উনি দিয়েছেন, আমি দেখব। আমি এখন 3-4 দিন, সোমবার থেকে বুধবার অবধি স্পিকার সাহেবের কাছে চিঠি দিয়ে আমি থাকবো না, অ্যাবসেন্ট থাকবো। কারণ আমার মায়ের বয়স 98 বছর, মা অসুস্থ আছে, আমি বাড়িতে থাকবো। আবার 19 তারিখ 20 তারিখ যখন আসবো তখন আমি যথাযথ ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলবেন। আপনাকে তো চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হলো, আপনি তো সতর্ক উনি দেওয়ার অধিকার ওনার আছে, উনি নিশ্চয়ই সতর্কীকরণ করেছে। আমি কেন কথা বলি মিডিয়ার কাছে সেটা নিশ্চয়ই এর আগেও আমাকে যে বিষয়ে শোকজ করা হয়েছিল তখন আমি উত্তর দিয়েছি। আবার ওনার সতর্কীকরণ আমি মান্যতা দেব। সুবনদেববাবু যেটা বলেছেন সেই ব্যাপারে আমি এটা ওপেন কিছু বলবো না আপনাদের, কেন সতর্কীকরণ করেছে আর আমি কেন মুখ খুলি, যথাযথ তার প্রমাণসহ যত জায়গায় মনে হতে পারে। আমি ওইসব ফাইনাল আর সেমিফাইনাল বলে কিছু আমার কাছে নেই। আমি অন্যায় করি না, আর কোনো অন্যায় বরদাস্তও করি না। আপনার ক্ষোভের বিষয়টা জানালেন? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যেদিন বলে দেবেন যে তোমাকে তৃণমূল কংগ্রেসটা করতে হবে না, আমি সেদিন থেকে করব না। আমি এর বাইরে কিছু বলবো না, কারণ অন্য কারো প্রতি আমার আস্থা ভরসা নেই। ওনার প্রতি এখনো আস্থা ভরসা রয়েছে। উনি যতদিন এই দলটা করার মানে সুযোগ রেখেছেন বা রাখবেন ততদিন করব। যদি উনি মনে করেন যে আমি দলের পক্ষে কোনো ক্ষতিকারক বা দলকে কোনো অস্বস্তিতে ফেলছি বা বিড়ম্বনায় ফেলছি, তো ওনারা যা বলবে আমি সেটাই মেনে নেব। সেটার জন্য ছিলাম। কী কারণে আমি মিডিয়াকে বলতে হয়, এর আগে অনেকবার সর্বোচ্চ নেতৃত্বর কাছে অনেক মানে লিখিতভাবে আবেদন, অনুনয় বিনয় করে যখন কোনো কাজ হয় না তখন আমি বলতে বাধ্য হই। আর তারপরে তো ডিসিশন নেওয়ার অধিকার তো ওনাদের, ওনারা নিতেই পারে।